মাস শেষে যদি আমি 1,000 টাকা পাই, এটা যত ছোট অ্যামাউন্টই হোক, কাজটা ভালো। কিন্তু এটা কি কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে? এটা কি কোনো বেকারত্ব দূর হবে? না। বরং আমি একটা সুপারিশ দিচ্ছি। সেই সুপারিশটা কি? আপনি 10,000 কোটি টাকা পার মান্থ লাগবে। আপনি 1 লাখ লোকের কার্ড দিলে 25 কোটি টাকা লাগে। আপনি যদি বরং আমরা যদি ওইখানে যাই, দেশটা হতদরিদ্র পরিবারে 2,500 টাকা দিয়ে খাওয়া দাওয়ার পরে শেষ, সেটা না করে আপনি চিন্তা করেন তো যে 1 লক্ষ লোকের যদি আমি 2,500 টাকা করে দেই, তাহলে 25 কোটি টাকা লাগে। আর পার হেড 2.5 লাখ টাকা ব্যয় করলে আমি কত লোক দেশে বিদেশে পাঠাইতে পারি? আমি যদি এই চিন্তাটা করি যে আমি সুন্দর সরকারি উদ্যোগে ট্রেনিং দিয়া গ্রিল মিস্ত্রি বানাবো, অথবা ওয়েল্ডার বানাবো, নার্স বানাবো মেয়েদের ক্ষেত্রে, এবং তাদেরকে যদি আমরা হাত পাও ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে বিদেশে পাঠাইতে পারি, ওই টাকা দিয়েই তাহলে হতদরিদ্র পরিবার একবার আমার সব না হোক যাই পাঠাইতে পারি, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান হবে, একটা ফ্যামিলি সচ্ছল হবে, এবং আমরা বেকারত্ব দূর করতে পারবো। সেটা না করে আমার এই যে রিলিফ টাইপের 2,500 টাকা করে আমি দিব, এটা কোথায় যাচ্ছে? আমি দেশটা নিচ্ছি কোথায়? প্লাস সেই টাকাটা কোথায়? সংসদে আপনাকে আলোচনা করতে হবে। এটা তো বাজেটটা তো কম না, পার মান্থ 10,000 কোটি, বছরে লাগবে 1,20,000 কোটি অন 6th অফ দ্য বাজেট। সুতরাং এই আলোচনা, এই যে সংসদকে পাশ কাটিয়ে যাওয়া মানের, এটার কারণটা হলো 2/3 মেজরিটি। ওয়ান্স ইউ গট দ্য 2/3 মেজরিটি, আপনি সব আইনের ঊর্ধ্বে। ওকে, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তাদের কিন্তু দায়িত্ব ছিল জনগণকে ইনফর্ম করা যে হোয়াই খলিলুর রহমান। এটার মাধ্যমে কি হয়েছে, নির্বাচনটাকে তারা প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে নির্বাচনকালীন যে সরকার যা নাকি নিজেদেরকে নির্দলীয় দাবি করেছে, সেই সরকারের একজন লোককে যদি আপনি ইমিডিয়েট পরের গভর্নমেন্ট যদি তার মন্ত্রিসভায় নেয়, তাহলে প্রমাণ হয় যে ওরা এদের পক্ষে কাজ করছে। 1 নম্বর। 2 নম্বর হলো তাদের, আমি নেগেটিভগুলি বলি, পজিটিভগুলি তো আগে এতক্ষণ আলাপই হলো। নেগেটিভগুলি সেটা হলো আপনার যে স্থানীয় সরকার, বিভিন্ন সিটি কর্পোরেশনের যে দলীয় লোককে প্রশাসক নিয়োগ করা, এটা মারাত্মক ভুল করছে। এটার জন্য বুমেরাং হবে। কিভাবে বুমেরাং? কিভাবে? যেমন ধরেন, ওনারা হয়তো ভেবেছে যে এই লোকগুলিকে আমি আবার ইলেকশনে পাস করে নিয়ে আসবো, তাই কি এই লোকগুলি ইলেকশনে পাস করে আসবে, এটা কিন্তু ভাবে নাই। পাস করিয়ে নিয়ে আসবো, যখন আপনি নিয়ে আসার কথা ভাবেন, তার মানে কি আপনি এখানে একটা ঝামেলা করবেন, ওটা ইলেকশন থাকবে না। আর এরা আসতে পারবে এটা মনে করেন না। কারণ টাইম বলি আপনাকে, যেমন ধরেন একজন লোক যাকে আপনি আজকে প্রশাসক হিসেবে নিয়োগ করলেন, তার তো কিছু ভোট ব্যাংক আছে, কিন্তু সে যখন 6 মাস এখানে থেকে যাবে, 6 মাস পরে যখন ইলেকশন করবেন, এই 6 মাসে তার ভোট জাস্ট অর্ধেক হয়ে যাবে। এবং তাকে তখন পাস করে আনতে গেলে গভর্নমেন্টকে আবার ইঞ্জিনিয়ারিং করতে হবে। সেই নির্বাচন কিন্তু আপনার মনে আছে, আওয়ামী লীগ আমলে প্রথম ক্ষমতায় আসার পর তারা একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছে। 2013 সালের শেষের দিকে খেলা আছে, 6টাতে কিন্তু বিএনপি জিতছিল, 5টাতে বিএনপি জিতছিল। এবং জেতার পর আওয়ামী লীগ বিচারে নির্বাচন তো হচ্ছে না, এই তো তাদের মধ্যে নানা রকম ক্যারিকেচার শুরু হয়ে গেল, নির্বাচন ছাড়া, ভোট ছাড়া কেমন করে ক্ষমতায় থাকা যায়। এই বিএনপি কিন্তু ওই পথে হাঁটতেছে, একদম ওই পথে হাঁটতেছে। এবং তারা যে দলীয়করণটাকে সর্বব্যাপী করতে চাচ্ছে, সরি টু সে, আমি এটা বলতে চাই নাই, কিন্তু নতুন সরকার তবু বলি, তারা যে দলীয়করণটাকে সর্বব্যাপী করতে চাচ্ছে, তার সর্বশেষ উদাহরণ হলো এই বিশ্ববিদ্যালয়গুলিতে দলীয় ভিসি নিয়োগ করা। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের একটা নিয়ম আছে। এখানে প্রফেসর, এখানে যারা টিচার আছেন, যারা সিন্ডিকেট মেম্বার আছেন, সিনেট মেম্বার আছেন, এদের মাধ্যমে ভিসি নির্বাচিত হয় ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে 3টা প্রপোজাল যায় রাষ্ট্রপতির কাছে। মিলন ভাই কেন করবেন এটা? শিক্ষামন্ত্রী কেন নিয়োগ করবেন? মানে কি আমার দলের এই লোকটাকে নিয়োগ করতে হবে? কি তার লাভটা, তার ডিফারেন্সটা কি? তাহলে শেখ হাসিনার সরকার, অন্তর্বর্তীকালে ডক্টর ইউনূসের সরকার আর তারেক রহমানের সরকারের মধ্যে পার্থক্যটা কোথায়? এটা দেখার জন্য তো আমরা তাকে ভোট দিইনি ভাই। ওকে, আমরা আরো একটু আলোচনা করবো। বিশেষ করে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, আমরা এরপরে একটু উত্তরটা জানবো। গত 1 সপ্তাহ আগে আপনি এই টকশোতে বলেছিলেন যে জামাত ডেপুটি স্পিকার নেবে, আপনি লিখে রাখেন, কিন্তু জামাত নেয়নি। এটা আপনার উত্তর জানতে চাই। সাইফুল হক ভাই, আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো বিষয়ে তো কথা বললেন আপনি, আপনার বক্তব্যের একেবারে শেষ জায়গায় যে একটা কথা বললেন, যেটা হচ্ছে বিএনপি জুলাই সনদে পজিটিভ, বিএনপি জুলাই সনদে তো বাস্তবায়ন করবে, কিন্তু স্পষ্ট করতে পারেনি। স্পষ্ট যে করতে পারেনি, এটা তার পলিসি নাকি অজ্ঞতা, 1। এবং 2 নম্বর হচ্ছে বিএনপি কি জুলাই সনদ এক্সিকিউট প্রচলিত সংবিধানের ভেতর থেকে করার চেষ্টা করতে পারে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমি প্রথম যেটা বলেছি যে পাবলিকলি বা অফিসিয়ালি বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে না। একদম, মানে করাটা যেটা বললাম বিপজ্জনক, আত্মঘাতী এবং ভুল চিন্তা হবে। 1, পাবলিকলি এটা মানুষ এটাকে অন্যভাবে নেবে। 2 হলো তারা তো এটার উদ্যোক্তা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিগনেটারিজ, ইভেন গণভোটের পক্ষেও তারা অফিসিয়ালি তারা ক্যাম্পেইন করেছেন, তাই না? তো তারপরে যে এবং এগুলো ছিল
12 ফেব্রুয়ারি যে ইলেকশন হতে পেরেছে, এই অনেকগুলো ব্যাপারে রাজনৈতিক বোঝাপড়ার প্রেক্ষিতে 12 ফেব্রুয়ারির ইলেকশনটা সম্ভব হয়েছে। এইসব ব্যাপারগুলো যদি কনসেনসাস না আসতো, প্রবাবলি 12 ফেব্রুয়ারি ইলেকশনটা হয়তো পাওয়া যেত না। আচ্ছা। এই অ্যাসপেক্টটা বিবেচনার মধ্যে আচ্ছা। নেওয়া দরকার। আচ্ছা। এর সঙ্গে অনেকগুলো 1, 2, 3, 4 আছে। দিজ আর দ্য পয়েন্টস টু বি অ্যাগ্রিড। তারপরে নেক্সট কোর্স হচ্ছে এটা। তো এগুলো মোটামুটি ইতিমধ্যেই পলিটিক্যাল স্ফেয়ারে বা আপনাদের মিডিয়াতেও কিছু টুকটাক খুব মেইন স্ট্রিম না হলেও আলোচনা আসছে। এক, সেকেন্ড হলো যেটা আপনি বললেন, হ্যাঁ বিএনপির মধ্যে যখন ইলেকশন হয়েছে, বা একটা কথা বললেন না, যখন 200-র উপরে যখন বিএনপির এখন, তখন এই আসনটাই তো বিএনপির মধ্যে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম দেয়। এটা শুধু বিএনপির জন্য, যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে। বিএনপির জায়গায় যদি এক্স অন্য কোনো দল হতো, কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হতো, তাহলে হয়তো একই ধরনের ঘটনা হতে পারত। তো এটা একটা বিষয়। কিন্তু আমি মনে হয় যে যেটা আপনি বললেন, আপনার প্রশ্নের উত্তরে কিছুটা প্রশ্নের মধ্যে উত্তর আছে। বিএনপির সংবিধানের এখনো কিছুটা দোলাচলে আছে বলে এটাই আমার একটু ধারণা। স্পষ্ট হতে চাচ্ছিলাম। কিছুটা বিএনপি এই সংবিধানের মধ্যে, এক, দুই হলো যে যেহেতু কনস্টিটিউশন পার্লামেন্ট এখন ফর্ম হয়েছে, সেই পার্লামেন্টের মধ্যে যেটা বললাম, বিএনপি প্রবাবলি ওই পথেই যাওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি, যে তারা ওই বিলগুলোকে, যেসব ব্যাপারে আমরা 31 দফায় একমত হয়েছি বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কি গণতন্ত্র মঞ্চ বা যুগপথের, প্লাস জুলাই সনদের অনেকগুলো প্রশ্ন যেখানে ব্রডলি আমাদের একটা কনসেনসাস আছে। আমার ধারণা বিএনপি একে একে এগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। এবং আমি এখনো আমি ওরকম কোনো নেতিবাচক আমি চিন্তা এখনো করতে চাই না। অনুযায়ী 1 মাসের পর মানে এটার ভিতরেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, কিন্তু 1 মাস হয়ে গেছে, গঠিত হয়নি। তাহলে কি এটা আর মানে এটার সুযোগ থাকলো কিনা? আর সেকেন্ড হচ্ছে যে যদি সেটা ডিসলভ হয় বা না হয়, প্রচলিত সংবিধানের ভেতর থেকেই বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করার চেষ্টা করলে সফল হওয়া সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। শুনেন, মেইন হলো সবকিছু আলোচনার বিষয়। জি। আপনি কিছু অনিয়মও যদি থাকে, সেটাকে যদি আমরা সব পক্ষ মেনে নেই, জি। ধরেন আমরা এখানে একটা সিদ্ধান্ত নিলাম এই কাজগুলো করব। জি। এখন দেখা গেল এর ভিতরে নিয়ম মোতাবেক যেভাবে আসতে হয় আসে না, প্রপারলি আসে না। কিন্তু আমরা 4টা পক্ষ যদি একমত হয়ে যাই যে কিছু অনিয়ম থাকলে আমরা মেনে নিব, তাহলে কিন্তু সমস্যা হয় না। আজকে আপনি যে গণভোটের কথা বলতেছেন, সেটা কিন্তু আমরা একটা পর্যায়ে মেনে নিছি। এবং আজকের প্রধানমন্ত্রী জি। যখন এটা মেনে নিছেন, তখন তিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তার কথায় সবাই ভোট দিছে এবং উনি একটা দায়িত্বশীল জায়গা থেকে এটা বলেছেন। তো এখন সাইফুল ভাই যেটা বললো যে আমরা 1 মাস পর হোক, 2 মাস পর হোক, হয়তো উপলব্ধি করে ফেরত আসবো, আমরা সময়টা নষ্ট করি কেন? যদি আমরা করবই, এতে ক্ষতি হবে কি? এতে তো দেশের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো কি সাধারণ জনগণের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে সম্পর্কের ঘাটতি হবে না, হবে আমাদের কিছু পরিবর্তন। সেই পরিবর্তনটা আনতে বাধাটা কোথায়? এখন তারা যদি মনে করে এইটা অ্যাপ্রুভাল দিলে পরে এই কি যে আমাদের দলীয়ভাবে যে ক্ষমতাটা থাকে তার কিছু কমে যায়, সেটা যদি থাকে, সেটা তাহলে দল কেন্দ্রিক চিন্তা হইল, রাষ্ট্রকেন্দ্রিক না, 1 নম্বর। 2 নম্বর হইল, আমরা যদি যে সংবিধানটা যে অবস্থায় আছে, শেখ হাসিনা চলে যাওয়ার পর ওই সংবিধানের ভিতরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও নাই, আর অন্তর্বর্তীকালীন সরকারও নাই। যে সরকারের কথা সংবিধানে নাই, তাহলে সেই সংবিধানটা এই সরকার চালায় নাই। গল্প মুখে করলে তো হবে না। আমার নাম যদি আমার বইতে, যেমন আপনার চেয়ারম্যানের নাম যদি আপনার এখানকার গঠন প্রণালীর মধ্যে না থাকে, তাহলে আপনার চেয়ারম্যান তো এটার চেয়ারম্যান নন, কাজে উনি সাংবিধানিক সরকার না ইউনূস সাহেব। তাইলে অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানের বাইরে, উনি তো ওই সংবিধান চালাইতেই পারেন নাই, যার জন্য 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে এবং সবাই সেটা মেনে নিছে সংবিধানের বাইরে। এখন এসে যদি বলেন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে, অ্যাবসার্ড। এটা হলো 2/3 মেজরিটির শক্তি দেখানো ছাড়া আর কিছুই নয়। তবে আমি মনে করি এই জুলাই সনদের পদক্ষেপ নিয়েই কিন্তু সংবিধান সংস্কার এবং সেখানে ঢুকতে হবে। এটা হলো প্রবেশ দ্বার বলতে পারেন, তাহলে এই সংবিধানে ঢোকা কঠিন হবে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানী মির্জাপুর মুক্ত বাকি এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। যেতে চাই মাসুদ কামাল ভাই, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম বিরতির আগে, আপনি গত সপ্তাহে, ঠিক 1 সপ্তাহ আগে এখানে বলে গেছেন যে জামাত ডেপুটি স্পিকার কোনো শর্ত ছাড়াই নেবে, আপনি লিখে রাখেন, কিন্তু জামাত নেয় নাই। ব্যাখ্যা আপনার? ওটা লিখে রাখছেন, মনেই আছে, লেখার দরকার। ওটাকে কাইটা দেন। কেটে দিলাম। আমি এটা ভুল বলছি, আমার কথাটা ভুল প্রমাণিত হয়েছে, হইতেই পারে না, হইতে পারে। আমি তো জ্যোতিষ না, এবং আমি ফেরেশতাও না, আমি সব জানতা না। আমি আমার মতো করে ইকুয়েশন করছি। আমার ইকুয়েশন ধরে জামাতকে আমি যতটুকু চিনি, যতটুকু জানি, জামাতের নেওয়ার কথা আমার হিসাব অনুযায়ী, আমার হিসাব মেলে নাই। জামাত 91-এও কিন্তু নিতে পারতো একটা মিনিস্ট্রি, নেই। জামাত নেয় নাই। না নিয়ে আমি জামাতের অনেক নেতার মুখেও শুনছি তারা ভুল করছে।
ওই হিসেব থেকে আমি বলেছিলাম এবার জামাত নেবে, কিন্তু জামাত নেয় নাই। না নিয়ে এখন দুদিন পরে জামাত আবার কি বলে শুনি, আমরা ওয়েট করি। কিন্তু আমার কথা হলো কি, আমরা তো মানে মনে করেন একটা ঘটনার প্রেক্ষিতে দলটাকে চিনে ওইভাবে হিসাব করে আমি আমার একটা অপিনিয়ন দিয়েছি, এবং আমার ধারণা ছিল তারা নিবে। তার মানে আমি যেভাবে জামাতের রাজনীতিটাকে বিচার করি, জামাতে তো ওইভাবে বিচার করে না, পার্থক্য হতেই পারে। একদম স্পষ্ট, একদম স্পষ্ট, বাট একদম। আমি ভুল বলেছি। ওকে ভাই, একদম স্পষ্ট, কিন্তু এখনো নেওয়ার সুযোগ আছে কিনা সেই প্রশ্নটি থেকে যায়। এখন বোধহয় সুযোগ খুব না, না, বেশি। ওকে, আমরা সাইফুল হক ভাইয়ের কাছে একদম যেতে চাই, যেহেতু আমরা সবসময় মিলবে নতুন এমন কোনো সরকারের কথা নাই। 1 মাস নিয়ে আলোচনা করছি, আপনার কাছে 1 মিনিট একটু জানতে চাই, সামনে সরকারের জন্য সবচেয়ে বড় কি চ্যালেঞ্জ দিচ্ছেন? সরকারের জন্য অল্প যদি সময়ের বলেন ভিতরে কি? দুটো তিনটে। প্রথম হচ্ছে যে একটা তো হলো যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের জানমালের যে নিরাপত্তা, এটা একটা বড়। এর সঙ্গে যুক্ত ধরেন আমাদের এখানে যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে বলি, আমাদের এখানে অভ্যন্তরীণ বিনিয়োগ সম্ভব হলে বাইরের বিনিয়োগটাকে আকর্ষণ করা, কিন্তু ইন্টারনাল আমাদের ইনভেস্টমেন্টের যে অসাধারণ পসিবিলিটিজ আছে এটাকে কাজে লাগানো, কর্মসংস্থানের প্রশ্ন। আর গুরুত্বপূর্ণ আমি মনে করি যে ধরুন এই যে ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, চাঁদার, এটা কিন্তু সরকারের, আমার আশঙ্কা আছে সরকারের অনেকগুলো ভালো কাজকে এটা কিন্তু ওভারশ্যাডোড করে দিতে পারে যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দখল এগুলোকে যদি খুব কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ করা না যায়। এবং সেদিক থেকে আমি যারা বলেছি যে যারা করবে তাদের কোনো দলীয় পরিচয় দিয়ে বিবেচনা না করা, সন্ত্রাসী চাঁদাবাজকে দুর্বৃত্ত হিসেবে বিবেচনা করা, সমাজ বিরোধী অপরাধী হিসেবে বিবেচনা করা। সরকার যদি এরকম জায়গায় যদি দাঁড়াতে পারে তাহলে কিন্তু আমি মনে করি যে এটা সরকারের প্রথম যে কয়েকটা কথা আছে, তারা একটা গুড গভর্নেন্স তারা ডেলিভার করতে চান, মানুষ আস্থাটা রাখতে চায়। এবার সরকারের উপরে মানুষের অনেক প্রত্যাশার পারদ কিন্তু অনেক উপরে, তো সেই জায়গাটা আমি মনে করি মানুষের প্রত্যাশার জায়গাটা বিবেচনার মধ্যে নেবেন। আর যেটা বলছেন, যেটা আলোচনাটা এখন এলো না, দলীয়করণের যে প্রবণতার কথাটা মিডিয়া বলছেন, আপনারা আলোচনা করছেন এবং আমরা দেখছি, এবং সরকার মানে আরেকটু ধীরে যাওয়াটা দরকার ছিল। অ্যাব্রাপ্টলি যেটা চলছে সমাজের কিন্তু এটা বার্তাটা ভালো যায়নি, এবং মনে হচ্ছে পুরনো জিনিসটা আবার নতুনভাবে রেপ্লিকেট হলো কিনা, এই বার্তাটা কিন্তু বর্তমান সরকারের জন্য কিন্তু ভালো বার্তা না। এবং উনি একটা অসাধারণ কথা বললেন যে বিবেচনা থেকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, তারা যদি ইলেকশনে প্রার্থী হন, মানুষ তাদের 6 মাস 1 বছরের কাজ দেখবে। আশঙ্কা আছে তাদের এখন তারা যে ভোট পেতেন পরবর্তীকালে সে ভোট কিন্তু তারা নাও পেতে পারেন। কিন্তু সরকার বিপরীতটা চিন্তা করেই জায়গাটা করছেন যে একটা জমিন তৈরি করা কিছু না, কিন্তু প্রশাসন এই জন্য দরকার যেহেতু কোনো এটা কাজ করছিল না, মানুষের সোশ্যাল সার্ভিসগুলো ফেল করেছে, এই জন্য প্রশাসকটা দরকার। ওকে, আমরা আবুহিনা রাজ্জাকি আপনাকে সংক্ষেপে জানতে চাই, ঈদ যাত্রায় যাত্রী কল্যাণ সমিতি বলছে যে 87% অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে, 148 কোটি টাকা বাড়তি ভাড়া হয়েছে, কিন্তু মন্ত্রী বলছেন যে মানে অনেক জায়গায় কমেছেও, যেটি নিয়ে আলোচনাও চলছে। আপনাকে ধন্যবাদ। মানে আপনি যে বিষয়গুলো আনছেন এগুলো আমার আলোচনা করতে ভালো লাগে না, এই কারণে আমি দেখেছি যে মন্ত্রী স্বয়ং বাস স্ট্যান্ডে গেছেন এবং সে গিয়ে বলতেছে বাড়তি ভাড়া নেবেন না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একটা মন্ত্রী বাস স্ট্যান্ডে গিয়ে বলবে এই বার্তা কোথায় যাবে কি? এটা তো কমান্ডে চলবে, রাষ্ট্র চলবে কমান্ডে। এরা হলো নীতি নির্ধারক, মন্ত্রী হলো নীতি নির্ধারক, তারা সিদ্ধান্ত দিবে, প্রশাসন এক্সিকিউট করতে বাধ্য, লাইক এনিথিং। এটার মানে হচ্ছে তাদের কি সেই কমান্ড আছে? তাহলে মন্ত্রী কেন বাস স্ট্যান্ডে যেতে হবে এবং গিয়ে বলতে হবে ভাড়া বাড়ায়ও না? আগে সড়ক পরিবহন মন্ত্রীকেও দেখেছি আমরা। আমি আগেরটায় তো যাবোই না, আগেরটা তো আলোচনা নাই। এখন আগেরটা তো ছিল গয়রহ, বাট আগেরটা বলবো। আগের সরকার একটা ভালো গুণ আছে, সেটা পরে বলছি। কিন্তু এই যে আপনি গিয়ে বলতেছেন ভাড়া বাড়ায়ও না, এটা কি? একটা মন্ত্রী রাষ্ট্রে চলে না। যে কথা আমি 6 মাস আগের থেকে বলতেছি যে সাংবিধানিকভাবে আমরা এগুচ্ছি না, সেই কথা কিন্তু নির্বাচনের পরে এখন চলমান সাংবিধানিক জটিলতা হয়েছে, নানান প্রশ্ন আসতেছে। আমি সিম্পল যদি আমি বলি, ঈদের পরে সরকারকে পার্লামেন্টে সবচেয়ে আগে প্রমাণ করতে হবে তারা নিজেরা, শুধু সরকার না তো বিরোধী দল সহ আপনারা সবাই সাংবিধানিকভাবে নির্বাচিত আসছেন কিনা। 3টা সরকার দেখেছি এ পর্যন্ত। শেষ করে দিচ্ছি। নাম্বার 1 ইউনূস সরকার, উনি ছিলেন অনির্বাচিত অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। আসেন এই সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, একমাত্র শেখ হাসিনাই ছিলেন সাংবিধানিক সরকার, যে ফর্মেই বলেন। ওকে, সংবিধান